জি 24 ঘন্টা স্পেশাল 24টি আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে ধর্মতলায় রীতিমতো তুলকালাম চলছে, দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরুদ্ধ, বোতল চোরাচুরি থেকে শুরু করে ওখানে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। আমরা ছবি দেখাতে দেখাতে থাকবো, কিন্তু আমরা যে মূল ইস্যু, যে সমস্যাটা, সেই সমস্যা নিয়ে তো কথা বলছি না। আমরা অশান্তির দিকে কেন চলে যাচ্ছি বারবার? দেখুন, কোনো কিছু উড়িয়ে দেওয়া খুব সহজ। আমার এই রাস্তাটা পছন্দ হলো না, আমি গর্ত করে দেওয়া খুব একটা কঠিন নয়, কিন্তু বিকল্প থিওরি, বিকল্প পথ তৈরি, সেই কাজ থেকে কিন্তু প্রত্যেকেই পিঠ টান দেয়। নিট প্রতিবাদের জলজ্যান্ত উদাহরণ। নিট পরীক্ষা নিয়ে শিক্ষাক্ষেত্রে একাধিক অসন্তোষ আজকের নয়, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। নিঃসন্দেহে সেসব নিয়ে প্রশ্ন তোলা উচিত, প্রশ্ন তুলুন। প্রশ্ন তোলার এটাই তো আদর্শ সময়, এটাই তো আদর্শ সময় বলার যে দেখো তোমরা যে কাজটা করেছো সেটা ভুল, এই দেখো এইটা ঠিক, ঠিক আমরা বলছি এটা করো, ওটা করা উচিত। এখনই বলা সম্ভব না হলে এদের নাও, এদের কাছে যাও, এদের বলার সুযোগ দাও, তোমরা ভুল করেছো, ওরা বলে দেবে কোনটা ঠিক। কিন্তু না, ওটা করলে তো পলিটিক্স হবে না। তাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। প্রোটেস্ট ফ্যাশন হয়ে গেলে খুব মুশকিল। যেটা চলছে ধর্মতলায়, যদি কেউ জি 24 ঘন্টা দেখে থাকেন, আবেদন করব আন্দোলনটাকে অশান্তির দিকে প্লিজ ঘুরিয়ে দেবেন না, বিরোধীদের হাইজ্যাক করতে দেবেন না আন্দোলন। ছাত্রদের আন্দোলন, এটা শিক্ষার সমস্যা নিয়ে আন্দোলন, অশান্তির আন্দোলন নয়। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন যেমন সরকার বিরোধী আন্দোলনে বদলে গেল, তারপর দেশটাই উচ্ছন্নে যেতে বসেছিল, এখানেও সেই ছক যাতে না হয় তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আজকের স্পেশাল 24 গঠনমূলক হোক, সমস্যা যা আছে তার বিকল্প খুঁজি। চলুন। সব কিছু ভেঙে দাও, গুড়িয়ে দাও, সব সিস্টেম ফালতু। আজকাল একটা বড় অংশের চিন্তায় এই কথাই ঘুরপাক খায়। একে কি বলে জানেন? নিহিলিজম বা শূন্যবাদ। কিন্তু প্রশ্ন এটাও, আজ কি নিছক হতাশা থেকে, বিকল্প ছাড়াই সব কিছু স্রেফ উড়িয়ে দেওয়ার একটা অন্ধ ট্রেন্ড তৈরি হয়েছে, যার সাম্প্রতিক উদাহরণ হলো নিট? শিক্ষা ব্যবস্থা নিয়ে চলা এই আন্দোলন, যেখানে কাঠামোর সংস্কার নিয়ে সুনির্দিষ্ট কোনো রূপরেখা বা বিকল্পের ব্লুপ্রিন্ট কি আছে? বিকল্প প্রস্তাব কি আছে? অথচ দিনের পর দিন শুধু ধ্বংসাত্মক প্রতিবাদের রাজনীতি লাইমলাইট কেড়ে নিচ্ছে কেন? শিক্ষামন্ত্রীর পদত্যাগই সব সমস্যার সমাধান? সিস্টেমের গলদ, পরীক্ষার অসুখের ওষুধ নিয়ে চর্চা নেই কেন? নিহিলিজম, বিকল্প ছাড়াই চলতি ভাবনা উড়িয়ে দেয় যে দর্শন। দর্শনশাস্ত্রের খাতায় নিহিলিজমের শিকড় বেশ গভীর। লাতিন শব্দ নিহিল বা কিছুই না থেকে এই ধারণার উৎপত্তি। অষ্টাদশ শতকের জার্মান দার্শনিক ফ্রেডরিক নিৎসে এই ধারণাকে জনপ্রিয় করেন। নিৎসের মতে ঐতিহ্যগত নৈতিকতা, ধর্মীয় বিশ্বাস এবং সামাজিক মূল্যবোধ যখন মানুষের কাছে অর্থহীন ঠেকে, তখনই জন্ম নেয় চরম শূন্যবাদ বা নিহিলিজমের। সব নিয়মকে অস্বীকার করে সমাজকে এক মানসিক শূন্যতায় ফেলে দেওয়াটাই এর মূল কথা। পরবর্তী সময় রুশ উপন্যাসেও এই দর্শন বড় জায়গা পেয়েছিল, যেখানে প্রতিষ্ঠিত ব্যবস্থাকে আমূল ধ্বংস করে নতুন কিছু গড়ার কথা বলা হলেও দিন শেষে তা এক চরম নৈরাজ্য, হতাশার জন্ম দেয়। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে এই নিহিলিজম আরও বেশি সংক্রামক হয়েছে। সিস্টেমের গলদ নিয়ে প্রশ্ন তোলা এক কথা, আর কোনো বিকল্প না ভেবে পুরো সিস্টেমটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা অন্য কথা। আজকে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে সমাধান খোঁজার চেয়ে যে কোনো সংস্থাকে রাতারাতি কাঠকড়ায় তুলে খতম করে দেওয়া। নিটের ক্ষেত্রেও আজ ঠিক এই শূন্যবাদী মানসিকতাই কাজ করছে। সবচেয়ে বড় ফাঁকটা হলো, পরীক্ষা নিয়ামক সংস্থা বা এনটিএ ত্রুটি নিয়ে যত স্লোগান উঠছে, তার সিকি ভাগও কিন্তু গঠনমূলক বিকল্প নিয়ে আলোচনা হচ্ছে না। হঠকারিতায় ভর করে বলা হচ্ছে শিক্ষামন্ত্রী পদত্যাগ করো, পরীক্ষা বন্ধ করো, সেন্ট্রাল সিস্টেম তুলে দাও। কিন্তু 24 লক্ষ পরীক্ষার্থীর মেগা এন্ট্রান্স পরীক্ষা ঠিক কোন বিকল্প কাঠামোয় নেওয়া উচিত, তার বাস্তবসম্মত রূপরেখা কারোর মুখে নেই। শুধু হাঙ্গামা, পদত্যাগের দাবি আর বয়কটের রাজনীতি চললেও ভবিষ্যতের ব্লুপ্রিন্ট নিয়ে সব পক্ষই মুখে কুলু পেটেছে।
তাহলে এই নৈরাজ্য থেকে বেরোবার রাস্তাটা কোথায়? ধ্বংস না করে যদি সত্যিই পরিকাঠামো বদলাতে হয় তবে বিকল্প ভাবতে হবে ঠান্ডা মাথায়। এনটিএকে পুরোপুরি তুলে না দিয়ে সংস্কার প্রয়োজন। থার্ড পার্টি ভেন্ডার নির্ভরতা ছাড়তে হবে। সরাসরি সরকারি সামরিক নজরদারি আনতে হবে। পরীক্ষার গোপনীয়তা রাখতে জিপিএস ট্র্যাকিং ভাবা যেতে পারে। কোডের ট্রেসেবিলিটি, সেনার লজিস্টিক্স প্রয়োজন। রাজ্যভিত্তিক বোর্ডগুলোর সঙ্গে আবারও সমন্বয়ের কথা ভাবা যেতে পারে। আমলাদের বদলে শিক্ষা বিশেষজ্ঞদের নিয়ে বোর্ড গঠন করে নিট ব্যবস্থার আমূল পরিবর্তন সম্ভব। ভাঙার রাজনীতি খুব সহজ, কিন্তু গড়ার কাজটা কঠিন। নিছক ক্ষোভ বা শূন্যবাদের বশে পুরো শিক্ষা ব্যবস্থাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া কোনো সমাধান নয়। অন্ধ আক্রোশ আর ধ্বংসাত্মক ট্রেন্ড ছেড়ে কবে দেশ বাস্তবসম্মত বিকল্পের আলো দেখবে? প্রশ্ন সেটাই, পড়ুয়াদের ভবিষ্যতের প্রশ্ন। তাই শিক্ষার সংস্কারের দাবি উঠুক, সরকারকে সংস্কারের দাবি মানতে বাধ্য করা হোক। পদত্যাগের রাজনীতি এখানে মুখ্য হয়ে গেলে সমস্যার সমাধান হবে কি? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ধর্মতলায় যারা এই মুহূর্তে অশান্তি পাকাচ্ছেন আর এই মুহূর্তে আরেক দল ছাত্র যারা প্রকৃত প্রতিবাদটা করতে এসছেন, দুটোর মধ্যে একটু পার্থক্য হয়ে গেছে। যারা অশান্তি পাকাচ্ছেন তাদের অনুরোধ করব, এটা অশান্তির আন্দোলন নয়। এই অশান্তি বিকল্প দেওয়ার যে সিস্টেম নিয়ে প্রশ্ন উঠেছে, যে প্রশ্ন ছাত্রছাত্রীরা করছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে করছে, এই আন্দোলন সেটার বোতল ছোড়ার নয়, সাংবাদিক পেটানোর নয়, পুলিশ পেটানোর নয়, ছাত্রদের বিকল্প দেওয়ার আন্দোলন। কীরকম বিকল্প? আমি জানি এই মুহূর্তে ধর্মতলা যারা রয়েছেন তারা স্ক্রিনের দিকে তাকিয়েছেন, অনেকের হাতে ফোন রয়েছে, আপনারা দেখছেন। তাদের জন্য এই বিকল্পটা সামনে রাখি, এটা নিয়ে আলোচনা হোক না, আলোচনা করুন কিভাবে যে সমস্যাটা এতদিন ধরে হয়ে উঠেছে তার বিকল্পটা কি। দেখুন, 2018 সাল ঘোষণা হলো এবার থেকে সমস্ত মেডিকেল প্রবেশিকা একটিমাত্র অভিন্ন পরীক্ষায় হবে নিটের মাধ্যমে, তাই তো? লক্ষ্য কী ছিল? ছাত্রছাত্রীদের ওপর থেকে একাধিক পরীক্ষার চাপ কমিয়ে একটা ট্রান্সপারেন্সি আনা। আর এই পরীক্ষা নেওয়ার জন্য তৈরি হলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আগে সিবিএসসি বা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার মতো যেসব সংস্থাগুলো পরীক্ষা সামলাতো, সরকার চাইল শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি সেন্ট্রালাইজ করতে। কিন্তু মুশকিলটা হলো ওটার পর থেকেই একের পর এক অভিযোগ সামনে আসতে লাগলো, ক্ষোভ সামনে আসতে লাগলো। তাহলে বিকল্পটা কি করা উচিত? একটা সিস্টেম ফেল করলে সাবস্টিটিউট দিতে হবে, তো সেটার দাবিতে প্রতিবাদ করতে হবে, তো সেটা দেখি আসুন। দেশের সব মেডিকেল প্রবেশিকা এখন ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটি এর মাধ্যমে হয়। 2018 সালে এই সেন্ট্রালাইজড ব্যবস্থা চালুর মূল লক্ষ্য ছিল পরীক্ষার মান এক রাখা এবং স্বচ্ছতা আনা। কিন্তু পরে দেখা গেল প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে পুরো ব্যবস্থাটাই বড় প্রশ্নের মুখে পড়ছে। প্রতিটা পরীক্ষার মরশুমে এই বিতর্ক নতুন করে দানা বাঁধে। একদিকে পরীক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের ক্ষোভ, অন্যদিকে এনটি এর ভূমিকা। সব মিলিয়ে পুরো পরিকাঠামো নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরীক্ষা নেওয়ার সিস্টেম, প্রতিটা ধাপে আরও বেশি স্বচ্ছতা এবং জবাবদিহির দাবি তুলছেন শিক্ষাবিদরা। পুরো সিস্টেমটা কাজ করে কয়েকটা ধাপে। প্রথমে প্রশ্নপত্র তৈরি, তারপর প্রিন্টিং, দেশ জুড়ে বিভিন্ন সেন্টারে তা পাঠানো, পরীক্ষা নেওয়া এবং শেষে ওএমআর শিট মূল্যায়ন এবং কাউন্সেলিং। কিন্তু গলদটা তৈরি হয়ে যায় এর মধ্যেই। প্রশ্নপত্র তৈরি, প্রিন্টিং এবং ডিস্ট্রিবিউশনের মতো কাজটা দেয়া হতো থার্ড পার্টি ভেন্ডারকে। এই বেসরকারি সংস্থার হাতে বিষয়টা তুলে দেওয়ার জেরেই বড় ফাঁকফোকর তৈরি হতো। কোনো রকম করা সেন্ট্রাল ট্র্যাকিং বা ফুল প্রুফ ডিজিটাল এনক্রিপশন ছাড়াই পরীক্ষা। পেপার লিক সিন্ডিকেট এই সুযোগটাকেই কাজে লাগায়। পুরো পেপার হয় অফলাইনে ওএমআর শিটে। এবছর নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর দ্বিতীয়বার পরীক্ষায় সরকার আর কোনো রিস্ক নেয়নি। এবার একেবারে সেনা নামিয়ে দিয়েছিল সরকার। গোটা ব্যবস্থা কিভাবে ফুল প্রুফ করা হয়েছিল?
প্রশ্নপত্র তৈরি, অনুবাদ এবং মডারেশনের সঙ্গে যুক্ত সমস্ত বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের একেবারে গোপন এবং সুরক্ষিত জায়গায় সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। তাদের কাছে কোনো মোবাইল, ল্যাপটপ বা ইন্টারনেট ব্যবহারের অনুমতি ছিল না। কোয়েশ্চেন পেপার দেওয়া নেওয়ার মতো বিষয়গুলো সেনার দায়িত্বে ছিল। পুরোটাই জিপিএস ট্র্যাকিং করা হয়। পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে ত্রিস্তরীয় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। কোয়েশ্চেন পেপারের বক্সে বিশেষ কোডেড ট্রেসেবিলিটি রাখা হয়েছিল, যাতে কোনো কপি বাইরে গেলে সঙ্গে সঙ্গে উৎস খুঁজে বের করা যায়। ব্যান করা হয়েছিল টেলিগ্রাম। ঠিকঠাক পরীক্ষা নিতে বিকল্প কি হতে পারে? ন্যাশনাল টেস্টিং এজেন্সির আমূল পরিবর্তন প্রয়োজন। থার্ড পার্টি ভেন্ডারকে এই সিস্টেমে আনলে আরও সতর্ক হতে হবে। রাজ্যভিত্তিক বোর্ডের পুরনো সিস্টেমের কথাও ভাবা যেতে পারে। সেক্ষেত্রে ডিসেন্ট্রালাইজেশনের কথা ভাবা হতে পারে। কোয়েশ্চেন পেপার সরবরাহে সেনার মতোই কড়া নজরদারি চাই। পরীক্ষা কেন্দ্রে বায়োমেট্রিক ও এআই বেসড ফেশিয়াল রিকগনিশনও প্রয়োজন। এছাড়াও যদি পরীক্ষা পেন অ্যান্ড পেপারে হয়, তবে খাতা জমা দেওয়ার সঙ্গে সঙ্গে তার একটা এনক্রিপ্ট ডিজিটাল স্ক্যান কপি তৈরি করে সেন্ট্রাল সার্ভারে আপলোড করার ব্যবস্থা করা যেতে পারে। এনটিএর মাথায় একজন বা দুজন আমলার বদলে বিভিন্ন আইআইটি, এইমস এবং শিক্ষা বিশেষজ্ঞদের নিয়ে একটা স্বাধীন সুপারভাইজারি বোর্ড বা কোঅর্ডিনেশন কমিটি থাকা উচিত, যারা শুধু পরীক্ষার কাজ চালাবেন না, বরং প্রতিটা পদক্ষেপে থার্ড পার্টি ভেন্ডারদের অডিট ও মান পরীক্ষা করবে। সরকারের সঙ্গে এই বিকল্পগুলো নিয়েই আলোচনা প্রয়োজন, নাকি শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ধর্মতলায় এখনো পর্যন্ত তুলকালাম কিন্তু চলছে। যন্তর মন্তরে ককরোচ পার্টি, তাদের লাগাতার আন্দোলন চলছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের অনড় দাবি। আজ জেপি নাড্ডা, জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপির বৈঠক হয়েছে। বৈঠকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেই অনড় থেকেছে তারা। বিরোধী দলগুলোও চাইছে এবং সেখানে অবশ্য রাজনৈতিক হিসেব নিকেশ হচ্ছে। সরকার একটু সময় চেয়েছে। এখন এটা প্রশ্ন উঠছে না, সরকার কেন এত চাপেও গড়িমসি করছে? এক মন্ত্রীর পদত্যাগ দিয়ে শুরু হওয়া এই দাবি শেষ পরিণতি কি হতে থাকে? কেন সরকার এটা নিয়ে গড়িমসি করছে? শীর্ষ নেতৃত্বের দিকে এরপর আঙুল তোলার পালা শুরু হবে। আসুন, কেন এভাবে পদত্যাগের দাবি কোনো সরকারই মানতে পারি না সে কথা জানাই। কারণ পলিটিক্যাল সায়েন্সের ভাষায় একে বলা হয় ডমিনো এফেক্ট। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আন্দোলন তোলা যাবে না। কেন ককরোচ জনতা পার্টি এতটা অনড়? সিপিজে বা আন্দোলনকারীদের স্ট্র্যাটেজি পরিষ্কার। একটা বড় প্রতীকী মাথা বা স্কেপগোট না কাটা পর্যন্ত আন্দোলনের স্পিড কমানো যাবে না। শিক্ষামন্ত্রীর পদত্যাগ মানে শুধু একজন ব্যক্তির বিদায় নয়, এটা পুরো সিস্টেমের প্রশাসনিক ব্যর্থতার দায় স্বীকার করে নেওয়া। তাদের হিসেব সোজা, যদি মন্ত্রী টিকে থাকেন তবে পুরো কেলেঙ্কারির দায় উপরমহল বা পুরো সিস্টেমের ওপর বর্তায় না। তাই পদত্যাগকেই তারা আন্দোলনের আলটিমেট ট্রফি বানিয়ে ফেলেছে। প্রশ্ন হল, সরকার কেন সহজে নমনীয় হচ্ছে না? কেন সময় নিয়েও জল মাপছে? এর মূল কারণ ডমিনো এফেক্ট। তাসের ঘরের মতো একটার পর একটা ধসে পড়ার ভয়। রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় যখন কোনো সরকারের একটা নির্দিষ্ট পতন বা উইক পয়েন্টে অতিরিক্ত ছাড় দেওয়া হয়, তখন তা চেইন রিয়াকশন তৈরি করে। আজ যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন, তবে কাল অন্য কোনো মন্ত্রীর বিরুদ্ধে একই দাবি উঠবে। সরকারের স্থায়িত্ব ও প্রশাসনিক ইমেজে চরম ধাক্কা লাগবে। সরকার ভালো করেই জানে, একবার ডমিনো এফেক্টের শুরু হলে তা থামানো কঠিন। তাই 1 ইঞ্চি জমি ছাড়লেও তা পুরো ক্যাবিনেটের বৈধতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। তথ্যের দিক থেকে দেখলে এই ধরনের সিঙ্গেল ইস্যু বা সেক্টরাল প্রটেস্টগুলো শেষ পর্যন্ত সিস্টেমেটিক পজিশন টার্গেট করেই এগোয়। মন্ত্রীর পদত্যাগ দিয়ে শুরু হয়ে এই আন্দোলন ধীরে ধীরে মূল শীর্ষ নেতৃত্বের দিকেই তীর ছোড়ে। একে বলা হয় ক্রাইসিস অফ লেজিটিমেসি, যেখানে সরকারের নীতি বা নৈতিকতার অধিকার নিয়ে প্রশ্ন তুলতে শুরু করা হয়। दूसरी रिक्वेस्ट मेरी रहेगी नरेंद्र मोदी जी से, इस्तीफा ले लीजिए सर। धर्मेंद्र प्रधान का इस्तीफा ले लीजिए। अगर आप धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं लेंगे तो ये जो देश भर में युवा सड़कों पर उतरे हैं ना, वो आपका इस्तीफा मांगना शुरू कर देंगे फिर। तो स्टूडेंट्स की भी भलाई इसी में है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए।
और स्टूडेंट से ज्यादा भलाई नरेंद्र मोदी की है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए। কোল্ড ওয়ার পলিটিক্সে এই ডমিনো থিওরির প্রবলভাবে চালু ছিল, যেখানে মনে করা হতো একটা দেশ বা একটা সুপার পাওয়ারের পতন হলে তার জোটে থাকা পরপর সবকটা ধসে পড়বে। কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রয়োগ দেখা যায়। একটা নির্দিষ্ট সেক্টরের ক্ষোভ যখন ধীরে ধীরে পুরো রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে সর্বাত্মক অসন্তোষের রূপ নেয়, তখন তাকে পলিটিক্যাল সায়েন্সে স্পিল ওভার ধরা হয়। ভারতের রাজনীতিতে অতীতে নানা কেলেঙ্কারিতে মন্ত্রীদের পদত্যাগের দাবি সরকারকে কোণঠাসা করেছে। সাম্প্রতিক জেনজি প্রোটেস্ট একাধিক দেশে স্পিল ওভারের দিকে গিয়েছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ হোক কিংবা নেপাল, সেই ধোঁয়া টানার চেষ্টা এই দেশেও। নিট বা শিক্ষার দুর্নীতি দিয়ে শুরু হওয়া এই লড়াই আজ কেবল একটা মন্ত্রীর দপ্তরে আটকে থাকছে না, বিরোধীরা কোমর বেঁধে ধোঁয়া দিচ্ছে। তাহলে কি এটা সরকার বনাম রাজপথের এক বৃহত্তর ক্ষমতার লড়াইয়ের দিকে যাচ্ছে? কিভাবে চ্যালেঞ্জ সামলাবে মোদী সরকার, নজর রাখছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ধর্মতলার ছবি দেখেই শেষ করি আপনাদের। ধর্মতলা এখনো পর্যন্ত তুলকালাম চলছে, সেখানে পুলিশ রয়েছে, কিন্তু এখনো ভিড় ঠিক ঠিক করছে। পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দীর্ঘক্ষণ ধরে। গোটা ধর্মতলা চত্বর এখনো পর্যন্ত অবরুদ্ধ। আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করছি, ওখানকার ছবি কি এই মুহূর্তে জানার চেষ্টা করছি, কেমন পরিস্থিতি ওখানে। আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। দিক আচ্ছা, নান্টুর সাথে যোগাযোগ করতে পেরেছেন। নান্টু, কি অবস্থা ওখানে? আচ্ছা, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু রানী রাসমণি রোড, সেই রাসমণি রোডে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ প্রদর্শন চলছে। এবং যেটা প্রথমেই আমরা জানাচ্ছিলাম যে যারা এখানে আন্দোলনকারীদের যারা নেতৃত্ব বিভিন্ন সংগঠনের, তাদের সাথে পুলিশ বারবার করে কথা বলে এবং বারবার করে কথা বলার পর যেটা সিদ্ধান্ত হয় যে রানী রাসমণি রোড, সেই রানী রাসমণি রোডে কিন্তু তারা অবস্থান করবে। কিন্তু এই অবস্থান কতক্ষণ চলবে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানানো হয়নি। তবে এই মুহূর্তে রানী রাসমণি রোড, সেই রানী রাসমণি রোডে কিন্তু অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে এবং দুটি লেন, সেই দুটি লেনই কিন্তু তাদের জন্য ফাঁকা করে দেওয়া হয়েছে। যে ব্যারিকেড দেওয়া ছিল সেই ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে রানী রাসমণি রোডে তাদের যে অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভ কিন্তু শুরু হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।